বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের স্বাগত জানাচ্ছি নিরাপদ খাদ্য অনুষ্ঠানে। আমি ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবির। আলোচনার শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। নিরাপদ খাদ্যের প্রধান ঠিকানা আমাদের নিজের রান্নাঘর। দর্শক, নিরাপদ খাদ্য বলতে আমরা অনেকে শুধু হোটেল, রেস্তোরাঁ, খাবারকে বুঝি, কিন্তু বাস্তবতা হলো নিরাপদ খাদ্যের শুরু হয় আমাদের নিজের ঘর থেকে, নিজের রান্নাঘর থেকে। খাবার ধোয়া, রান্না, সংরক্ষণ, ফ্রিজে রাখা, পুনরায় গরম করা, এই বিষয়গুলি যদি সঠিকভাবে না করি ঘরের খাবারও অনিরাপদ হয়ে যেতে পারে। তাই আজকের পর্বের বিষয় ঘরের খাবার, নিরাপদ খাবার। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাফসা ইয়াসমিন, ডায়েটিশিয়ান, অ্যাপোলো হসপিটাল, চট্টগ্রাম। হাফসা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। চলুন শুরু করে আমাদের আজকের আলোচনা। প্রথমে জানতে চাই, রান্নাঘরের খাদ্য নিরাপত্তার প্রধান প্রধান ঝুঁকিগুলি কী কী? আমরা যদি ফুড সেফটির বিষয়টাকে খুব সাধারণভাবে সাধারণ মানুষের জন্য বলতে চাই, যেটা আপনি প্রথমে বললেন যে আমাদের রেস্টুরেন্ট খাবার বা স্ট্রিট ফুড, আউটসাইড ফুডকে আমরা বুঝি, কিন্তু আমাদের ফুড সেফটির বিষয়টা কিন্তু আমাদের নিজেদের খাবার যেখান থেকে প্রিপেয়ার্ড হচ্ছে সেখান থেকেই শুরু হয়। সেক্ষেত্রে WHO কিন্তু বলেছে যে আমাদের ফুড প্রিপারেশন থেকে শুরু করে আমাদের কনজাম্পশন পর্যন্ত প্রত্যেকটা চেনেই কিন্তু আমাদের ফুড সেফটি ইস্যুস থাকে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একজন মানুষের সারাদিনের যে খাবারটা সেটা কিন্তু বেশিরভাগ আমাদের রান্নাঘরেই তৈরি হয়, এবং তাই রান্নাঘরটা হচ্ছে আমাদের ফুড সেফটি এনশিওর করার জন্য যুদ্ধের প্রথম সূত্রপাত বলবো। প্রথমত যদি রান্নাঘরের ঝুঁকির কথা আসতে চাই, প্রথমে বলবো যে হ্যান্ডেলিং করছে, যে কুক করছে, তার হাইজিনটা প্রপারভাবে মেনটেন হচ্ছে কিনা, তার হ্যান্ড ওয়াশটা ঠিকমতো হচ্ছে কিনা। দ্বিতীয় যে জিনিসটা আমি অবশ্যই বলবো, রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেক ক্ষেত্রেই দেখা যায় সব জায়গায় আমাদের ক্লিনলিনেস থাকলেও আমাদের রান্নাঘরটা প্রায় সময় অপরিষ্কার থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের বিভিন্ন জীবাণু সংক্রমিত হওয়ার চান্সেসও বেশি থাকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নিরাপদ পানি। আমরা আমাদের খাবার পানির ব্যাপারে খুব সচেতন থাকলেও আমাদের নিরাপদ পানি আমরা কুকিংয়ে বা হচ্ছে আমাদের যে শাকসবজি ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করি বা মাছ মাংস ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করি, সেটার ব্যাপারে আমরা একটু অসচেতন, এবং এটা প্রায় সব জায়গায় দেখা যায়। তো নিরাপদ পানির বিষয়টাই অবশ্যই রান্নাঘর থেকেই আমাদের এনশিওর করতে হবে। আরেকটা বিষয় না বললেই না, আমাদের বাজার থেকে যে কোনো শাকসবজি হোক, মাছ মাংস হোক, সেটা প্রথম ঠিকানা আমাদের রান্নাঘরেই হয়, এবং এই জায়গাতেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংক্রমণের হারটা হতে পারে ক্রস কন্টামিনেশন থেকে, যে আমাদের কাঁচা মাছ মাংস এবং রান্না করা খাবার যেগুলো আমরা একসাথে রাখছি, সেখান থেকে জীবাণু সংক্রমণের হারটা বেশি হতে পারে। আপনি একটা সুন্দর প্রসঙ্গ নিয়ে আসছেন। আমরা অনেকেই বাজার থেকে যখন কাঁচা মাছ মাংস সবজি নিয়ে আসি, তারপর অনেক সময় কাঁচা মাছ মাংস সবজি এবং রান্না করা জায়গায় একই জায়গায় রাখি, সেক্ষেত্রে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু ক্রস কন্টামিনেশনকে ফুড সেফটির ক্ষেত্রে খুব গুরুত্বের সাথে দেখেছে, এবং আমরা যদি স্যার বলি, আমাদের কাঁচা মাছ মাংস এগুলোতে কিন্তু প্রাকৃতিকভাবেই কিছু ব্যাকটেরিয়া থাকে, যেমন ইকোলাই, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার। তো এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো যেহেতু প্রথমেই বললাম যে আমাদের বাজারের খাবারগুলো আসলে রান্নাঘরেই পৌঁছায়, এবং রান্নাঘরে আমাদের রান্নাকৃত খাবারও থাকে, তো এটা কোনোভাবে আমাদের পাশাপাশি থাকার কারণে বিভিন্নভাবে আমাদের এই জীবাণুটা আমাদের রান্না করা খাবারে চলে যেতে পারে। সেক্ষেত্রে মানুষের ডায়রিয়া থেকে শুরু করে বমি, এবং কিছু কিছু ক্ষেত্রে সেই স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে, যেমন অনেক ক্ষেত্রে কিন্তু কিডনি ইনজুর্ড হতে পারে। এবং সেক্ষেত্রে মাছ মাংস এবং এগুলো শুধুমাত্র কানেক্টেড হলেই হবে না, লং টাইম ধরে যদি আমাদের রান্নাঘরে সেই খাবারগুলো পড়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু জীবাণু ছড়িয়ে আমাদের হেলথের রিস্কটা তৈরি করতে পারে। ক্রস কন্টামিনেশন এই জায়গাটা আমরা কিন্তু খুব সহজেই প্রিভেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের মাছ মাংসগুলো আনার পরে, শাকসবজিগুলো আনার পরে আমরা যদি খুব দ্রুত সেটা সংরক্ষণের ব্যবস্থা করি, এবং সেগুলো কাটার জন্য আমাদের যে ইউটেন্সিলসগুলো ব্যবহার করি, আমাদের ছুরি দা, সেগুলো আমাদের যেন আলাদা আলাদা ব্যবহার করি, চপিং বোর্ডটা আলাদা ব্যবহার করি, তাহলেই কিন্তু এটাকে অনেক ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। হ্যাঁ, আপনি বলতেছিলেন যে আমরা খাবার সংরক্ষণের জন্য সাধারণত ফ্রিজে আমরা বড় সহায়ক আমাদের খাবার সংরক্ষণে, কিন্তু ফ্রিজে খাবার রাখার সঠিক নিয়মটা আসলে কি, একটু আমাদের দর্শককে বলবেন কি? এই বিষয়ে একটু প্রথমে আমি বলবো, আমাদের আসলে একটা খুব ধারণা আছে যে আমরা ফ্রিজে খাবার রাখা মানেই সেটা নিরাপদ। তো মানুষের এই ধারণাটাও ভুল। আমরা যে ক্রস কন্টামিনেশনটার চান্স আমাদের কিচেনে হতে পারে, ঠিক একই ক্রস কন্টামিনেশন চান্স কিন্তু আমাদের ফ্রিজেও হতে পারে। এবং ফ্রিজে খাবার সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফুড প্রিন্সিপাল আছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই প্রিন্সিপালটাকে বলেছে, এবং সেটা যদি আমরা সাধারণ মানুষের জন্য টপ টু বটম
তার মানে আমাদের টপ থেকে ফুডগুলোকে সাজাতে হবে, বটমে কি থাকবে সেটা একটা নির্দিষ্ট নীতিমালা আছে। যদি খুব আমি স্পেসিফিক বলি, যেমন আমাদের ফ্রিজের যদি প্রথম তাকে আমরা রাখবো রেডি টু ইট খাবার বা যে খাবারগুলো আমরা কুক করে সংরক্ষণ করছি, দ্বিতীয় মাঝখানের যে স্তরটা আছে সেখানে আমরা রাখবো যে খাবার যেমন শাকসবজি, ফলমূল, সেগুলো। তবে অবশ্যই সেগুলো সেপারেটলি রাখতে হবে, কারণ আমাদের শুধু মাছ মাংস না, আমাদের কিন্তু শাকসবজি থেকেও আমাদের ক্রস কন্টামিনেশন হতে পারে বা জীবাণুর এক খাবার থেকে আরেক খাবার চলে যেতে পারে। এবং সবচেয়ে নিচের স্তরে যেটা, সেই জায়গাটাতে আমাদের রাখতে হবে মাছ মাংস, মানে কাঁচা মাছ মাংস যেগুলো আমরা রাখছি, এবং অবশ্যই এয়ারটাইট বক্স অথবা এয়ারটাইট প্যাকেটে রাখতে হবে, যাতে কোনোভাবে এখান থেকে কোনো তরল পদার্থ আমাদের অন্য খাবারে না যায়। আরেকটা বিষয় আমি এটার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তাপমাত্রার বিষয়টা। ফ্রিজে যদি আমরা শাকসবজি বা ফলমূল রাখি এবং রেডি টু ইট খাবার রাখি, সেটা অবশ্যই 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সংরক্ষণ করতে হবে। এবং মাছ মাংস যেগুলো আছে এগুলো ডিপ ফ্রিজিংয়ের ক্ষেত্রে আমাদের -18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে সংরক্ষণ করতে হবে। এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করব, আমি অবশ্যই বলবো যে শুধু সংরক্ষণ পদ্ধতিটাই যদি আমরা ভুল করি, তাহলে আমাদের একটা পুষ্টিকর খাবারও কিন্তু বিষে পরিণত হতে পারে। তো এই জায়গাটা অবশ্যই সবাইকে সচেতন হতে হবে এবং খেয়াল করে জিনিসটা, এই রুলসটা মেনটেন করে রাখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে রান্না করা খাবার দীর্ঘক্ষণ বাইরে রাখা হয়। একটা রান্না করা খাবার বাইরে দীর্ঘক্ষণ কতক্ষণ সময় নিরাপদ থাকতে পারে? এই বিষয়টার সম্পর্কে বলার আগে আমি একটু আগে বলতে চাই যে আমাদের আসলে এই যে খাবারগুলো নষ্ট হচ্ছে, এটার পেছনে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া দায়ী, এবং এই ব্যাকটেরিয়াগুলো গ্রো করার জন্য একটা সুইটেবল টেম্পারেচার দরকার। এবং এই টেম্পারেচারটা সচরাচর 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বৈজ্ঞানিক ভাষায় এটাকে ডেঞ্জার জোন বলা হয়, কারণ এই টেম্পারেচারটাতেই যে কোনো ব্যাকটেরিয়া প্রায় হচ্ছে দ্বিগুণ হারে বৃদ্ধি হয় প্রতি 20 মিনিটে। এবং আমাদের বাংলাদেশের টেম্পারেচারের সাথে যদি আমরা আসলে কম্পেয়ার করি, আমরা কিন্তু এই ডেঞ্জার জোনের মধ্যে আছি। তার মানে ইন জেনারেলি বললে আমাদের বাংলাদেশের টেম্পারেচারটা ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য খুবই ফেভারেবল একটা এনভায়রনমেন্ট। তো এই জায়গাটাতে আমাদের যে নিয়মটা, সেটা হচ্ছে 2 ঘন্টার নিয়মটা মেনটেন করতে হবে। যে কোনো খাবার প্রিপারেশনের পরে আমাদের 2 ঘন্টার মধ্যে প্রিজার্ভ করতে হবে, সেটা ফ্রিজে হোক, আমাদের টেম্পারেচার মেনটেন করে রাখতে হবে। আরেকটা বিষয় গুরুত্ব দিয়ে অবশ্যই দেখতে হবে যে টেম্পারেচার কেমন আছে। যেমন আমাদের শীতকালে টেম্পারেচার একরকম থাকে, আমাদের গ্রীষ্মকালে টেম্পারেচার অন্যরকম থাকে। এখন এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে কিন্তু আমাদের বাংলাদেশে গ্রীষ্মকালীন তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি প্লাস থাকে। তো সেই দিক থেকে আমাদেরকে এই 2 ঘন্টার সময়টাকে টেম্পারেচার উপর ডিপেন্ড করে কখনো কখনো 1 ঘন্টাও করতে হতে পারে। তো এই জায়গাটাও হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের খাবারটা তৈরি হওয়ার পরপরই সেটা সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ মোটামুটি আমাদের দেশে যে টেম্পারেচার 2 ঘন্টার মধ্যেই আসলে ফ্রিজে রাখা উচিত। জি, 2 ঘন্টা হয়। তারপরে যদি অধিক সচেতনতার জন্য আমাদের 1 ঘন্টার মধ্যে প্রিপারেশন করে সেটাকে প্রিজার্ভ করাটা খুব জরুরি। আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের অনেক পরিবার দেখা যাচ্ছে মানে পুনরায় খাবার গরম করে আমরা খেয়ে থাকি। সাধারণত এই যে আমরা পুনরায় গরম করে খাবার খাই, এক্ষেত্রে কি কোনো বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে? আসলে আমাদের ক্ষেত্রে যে আমরা যান্ত্রিক জীবন যাপন করছি এবং আমরা সবাই এখন কর্মব্যস্ত, আসলে ফ্রেশ প্রিপেয়ার্ড করে খাবার আসলে কারো পক্ষেই করা সম্ভব না। সো আমাদেরকে প্রিজার্ভেশনের উপরে অবশ্যই জোর দিতে হবে, তবে সেক্ষেত্রে আমাদেরকে সায়েন্টিফিক যে নিয়মটা আছে সেভাবে মেনে চলতে হবে। যেমন আমরা যে কোনো খাবার গরম করার ক্ষেত্রে কিছু সতর্কতা যদি আমি পয়েন্ট আকারে বলতে চাই, প্রথমত আমি বলবো যে খাবারটা ঠিকমতো গরম হচ্ছে কিনা সেটা খেয়াল করা। যেমন আমরা যখন কোনো খাবার ফ্রিজ থেকে বের করে কুক করছি, সেটা ফুললি কুক হচ্ছে কিনা, টেম্পারেচার সব জায়গায় পৌঁছাচ্ছে কিনা। যদিও এখানে সায়েন্টিফিক একটা টেম্পারেচার মেনটেন করার কথা বলা হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের বাসায় তো আর সেটা আমরা দেখতে পারবো না। আমাদের খেয়াল করতে হবে যে খাবারটা ঠিকমতো বয়েলড হচ্ছে কিনা, ধোয়া উঠতেছে কিনা, একটু সময় দিয়ে গরম করা, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা বারবার গরম করার বিষয়টা। যখন বারবার গরম করতে চাই, সেখানে যেমন আমাদের ব্যাকটেরিয়াল গ্রোথের চান্সেসও বেড়ে যায়, ঠিক একইভাবে আমাদের পুষ্টি গুণাগুণ কিন্তু অনেক নষ্ট হয়ে যায়। এবং এটার ক্ষেত্রে আসলে আমাদের খুব সহজেই এটা আমরা মেনটেন করতে পারি। যেমন আমরা যে খাবারটা তৈরি করছি, যতটুকু এখন আমরা খাবো, বাকি খাবারটা আমরা প্রিজার্ভ করব এবং পরবর্তীতে যখন গরম করব ঠিক ততটুকু অংশই আমরা গরম করব, যাতে বারবার গরম করা এবং বারবার রেখে দেওয়ার প্রিজার্ভেশনের অপশনটা না আসে। তাহলেই কিন্তু এটা আমরা সহজেই করতে পারি। আরেকটি বিষয় অ্যাড করব, আমাদের এখন সবার ঘরে মোটামুটি মাইক্রোওয়েভ ওভেন থাকে, আমরা খুব দ্রুত গরম করার একটা সুযোগ আছে। তবে এক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায়, আমরা মাইক্রোওয়েভে যখন খাবারটা গরম করি
তখন এর সেন্ট্রাল যে টেম্পারেচারটা সেটা সবসময় একরকম হয় না। এক্ষেত্রে সেটাকে বের করে আমরা যদি একটু এটাকে নাড়িয়ে দিয়ে আবার এটাকে হিট করি তাহলে টেম্পারেচারটা সব জায়গায় যাবে এবং জীবাণুর যে ঝুঁকিটা সেটা কমে যাবে। আরেকটা বিষয় যেটা বলবো যে আমাদের তরল খাবারের ক্ষেত্রে অবশ্যই সেটা বয়েল হচ্ছে কিনা সেটা ভালো করে দেখতে হবে এবং ঝোলযুক্ত খাবারগুলোকে বয়েলড করতে হবে ঠিক মতো। এবং আবারও বলবো যে আমাদের খাবার প্রিপারেশনের পরে যত দ্রুত সম্ভব যে খাবারটা আমাদের লেফট ওভার থেকে যাচ্ছে সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আপনি আলোচনায় বলতেছিলেন যে নিরাপদ পানি একটা খুবই গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তার সাথে এবং এটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা ঘরের পানির নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারি? নিরাপদ পানিকে আমি বলবো ফুড সেফটির জন্য একটা হার্ট। রাইট। কারণ আমরা সব কিছুই করলাম, সব প্রসেস মেনটেন করলাম, সব জায়গায় সতর্ক থাকলাম, কিন্তু এই একটা জায়গাতে যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের সেই ফুড সেফটি ইস্যুস থেকেই যাচ্ছে। এবং পানি আমাদের কিন্তু একদম প্রসেসিং থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপেই আমাদের দরকার হচ্ছে। সেক্ষেত্রে আমার যেটা অবজারভেশন ইন জেনারেল মানুষরা যেটা করে, অনেকেই খাবার পানি ফুটিয়ে খায়, কিন্তু ফুটানোর একটা সঠিক নিয়ম আছে। অনেকেই ভাবে যে পানি দিলাম 20 মিনিট পরে হচ্ছে আমরা ফুটালেই হবে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। নিয়মটা হচ্ছে আমাদের পানি যখন ফুটতে শুরু করছে তার থেকে 20 মিনিট আমাকে সেটা বয়েল করতে হবে। এছাড়াও এখন সবার ঘরেই মোটামুটি ফিল্টার ইউজ হয়, ফিল্টারিং সিস্টেম আছে, তো সেই ক্ষেত্রে ফিল্টারটার যে ক্লিনলিনেসটা ঠিক আছে কিনা এবং যে জার্ম কিলারগুলো ইউজ হচ্ছে সেটা ঠিকমতো হচ্ছে কিনা এবং সেটার ডেট ঠিক আছে কিনা এবং এটা ঠিকমতো চেক করে চেঞ্জ করা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা যে পাত্রে পানিটা সংরক্ষণ করছি সেটাও যাতে হচ্ছে ক্লিন থাকে এবং হাইজিন থাকে, প্রপার মেনটেন করা হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী মানুষ, অসুস্থ মানুষের সময় আমরা অনেক সময় বিশেষ ধরনের খাবার তৈরি করি। সেই সমস্ত খাবার তৈরি করার সময় আমাদের কি বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার? স্যার, যেহেতু আমি একটি হসপিটালে আছি, যেটা বললেন যে যাদের কথা যে শিশু, প্রেগনেন্ট ওমেন এবং এল্ডারলি পারসন, আমরা কিন্তু দেখি ফুড সেফটি ইস্যুস নিয়ে এই পেশেন্টরাই আমাদের এখানে বেশি ভর্তি হন। হ্যাঁ, এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ন্যাচারালি কম থাকে এবং তাদের ক্ষেত্রে আমাদের যে কিছু অন্যদের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি থাকলেও ওনাদের ক্ষেত্রে ফুড সেফটিটা আমাদের প্রত্যেকটা স্টেপে খুব ভালো করে মেনটেন করতে হবে। প্রথমত যদি আমি বলি, তাদের খাবারটা ফ্রেশলি প্রিপেয়ার করা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যে রিপিটেডলি গরম করা বা প্রিজার্ভ করা খাবারটা আমরা যতটুকু সম্ভব না দেওয়া। দ্বিতীয় যে জিনিসটা বলবো যে কোনো হাফ বয়েল বা হচ্ছে আনকুকড খাবার না খাওয়া। সালাদ বা ফ্রুটস খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা নিরাপদ পানি দিয়ে ধোয়া হচ্ছে কিনা সেটা এনশিওর করা এবং তাদের ক্ষেত্রে যতটা সম্ভব আমাদের নিরাপদ পানির ব্যাপারটা শুধুমাত্র খাওয়ার ক্ষেত্রে না, আমরা যে বাসনপত্র ব্যবহার করছি, বিশেষ করে বাচ্চাদের বাটি চামচ ধোয়ার ক্ষেত্রেও আমরা যেন সেটা খাবার পানি দিয়েই ধুয়ে এনশিওর করি, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, আমরা চট্টগ্রামে যারা বসবাস করি, চট্টগ্রামের গরম এবং আর্দ্র আবহাওয়া, দ্রুত খাবার নষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। এক্ষেত্রে আপনি দর্শকদের জন্য কি বলবেন, দর্শকরা কি ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারে? এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আমিও চিটাগংয়ে আছি অনেক বছর। চিটাগংয়ের আসলে আবহাওয়াটা অন্য জায়গার আবহাওয়ার চেয়ে একটু ডিফারেন্ট। এই এনভায়রনমেন্টটা যেমন ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য খুব ফেভারেবল, আরেকটা জিনিস হচ্ছে ফাঙ্গাল গ্রোথের জন্য কিন্তু ফেভারেবল। সো এই ক্ষেত্রে যদি আমরা শুকনো খাবারগুলো বলি, অবশ্যই আমাদের এয়ারটাইট বক্সে প্রিজার্ভ করা উচিত এবং রান্না করার ক্ষেত্রে যেটা 2 ঘন্টার কথা বলছিলাম বারবার, সেটাকে আমরা যদি 1 ঘন্টার মধ্যে করতে পারি সেটা আমাদের একটা বাড়তি সতর্কতা হতে পারে এবং পরবর্তীতে যে খাবারটা খাচ্ছি সেটা যাতে প্রপারলি গরম করে খাচ্ছি কিনা সেটাও আমাদেরকে এনশিওর করাটা খুব জরুরি। আমাদের দেশের হাসপাতালগুলোতে প্রতিনিয়তই খাদ্যজনিত অসুস্থ রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই যে খাদ্যজনিত অসুস্থ রোগীর সংখ্যা কমানোর জন্য প্রত্যেক পরিবারে কি অভ্যাস গড়ে তোলা উচিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে যে কি 5টা মূলনীতির কথা বলেছে যে আমাদের ফুড সেফটি এনশিওর করার জন্য, আমি সেই দিকটাতেই বেশি গুরুত্ব দিব। প্রথমত আমাদের ক্লিনলিনেস, মানে আমাদের হাইজিন, সেটা প্রতিটা ক্ষেত্রেই মেনটেন করতে হবে এবং বিশেষ করে যে আমরা ফুড হ্যান্ডেলিং করছি তাদের এই হাইজিনটা অবশ্যই মেনটেন করতে হবে, যেমন হাত ধোয়া, খাবার প্রিপারেশনের আগে ভালো করে হাত ধোয়া। দ্বিতীয় পয়েন্টটা যেটা হচ্ছে ভালো করে কুক করা, আনকুকড কোনো কিছু না খাওয়া এবং আমরা যখন হিট করছি সেটাও যেন প্রপারলি হয় সেটা খেয়াল রাখা। মাছ মাংস ভালোভাবে সেদ্ধ হচ্ছে কিনা, শাকসবজিটা যাতে হচ্ছে আনকুকড না থাকে সেই জিনিসগুলো খেয়াল রাখা। থার্ড পয়েন্টে আমি বলবো যে আমাদের নিরাপদ পানিটা এটা অবশ্যই এনশিওর করতে হবে, খাওয়া থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা প্রসেসে।
ফোর্থলি আমি যদি বলি আমাদের টেম্পারেচারের বিষয়টা, যেটা সংরক্ষণের বিষয়, ফ্রিজিংয়ের ক্ষেত্রে যে আমরা টপ টু বটম যে আইডিয়াটা আমরা শেয়ার করলাম সেটা আমাদের মেনটেন করা এবং টেম্পারেচারটা ঠিক আছে কিনা সেটা চেক করা। এই বিষয়গুলো আমার মনে হয় একটু খেয়াল করলেই আমরা কিন্তু এই ছোট ছোট বিষয় কিন্তু এগুলো করাটা কিন্তু খুব কঠিন না, এবং আমরা সবাই এটা করতে পারি, এবং এটা করলেই দেখা যাবে কিন্তু আমরা ফুড সেফটিটাকে এনশিওর করতে পারছি এবং আমাদের যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে সেগুলো আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পারছি। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা প্রথমে বললাম যে ক্রস কন্টামিনেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কাঁচা মাংস এবং আমাদের রান্নাকৃত খাবারটাকে অবশ্যই আলাদা করে রাখতে হবে, এটা সবাইকেই এনশিওর করতে হবে। শেষ প্রশ্ন জানতে চাই, প্রতিটি পরিবার আজ থেকে নিরাপদ খাদ্য দৃষ্টির জন্য কোন 3টি সহজ অভ্যাস শুরু করতে পারে? সেক্ষেত্রে আমি সহজ 3টা পয়েন্ট বলবো, যেমন হাত ধোয়া, এবং হাত ধোয়ার যে আমাদের মেইন নিয়মটা আছে, যেমন 20 সেকেন্ড ধরে হাত ধরা। আমরা কিন্তু সবাই কম বেশি হাত ধুই, কিন্তু এই 20 সেকেন্ড নিয়ম মেনে আসলে কম মানুষ হাত ধোয়, যার কারণে কিন্তু আমাদের এই জীবাণু সংক্রমণ বেড়ে যেতে পারে। আরেকটা বিষয় যেটা বলবো, আমাদের এখন থেকেই যে খাবারগুলো প্রিপেয়ার্ড হচ্ছে সেই খাবারটা যত দ্রুত সম্ভব আমাদের সংরক্ষণ করা অভ্যাস তৈরি করতে হবে। আরেকটা সহজ বিষয় বলবো, যেটা আমরা প্রায় সময় ভুল করে থাকি, যেমন আমরা কাঁচা ফল ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলছি, তো এটাকে অবশ্যই ভালো নিরাপদ পানি দিয়ে ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে, তাহলে অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে আমরা সেফ থাকতে পারবো। হাফসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে দর্শকরা বুঝতে পারবেন গড়ের নিরাপদ খাদ্য শুরু হয় নিজের রান্নাঘর থেকে। পরিষ্কার রান্নাঘর, নিরাপদ পানি, সঠিক সংরক্ষণ পদ্ধতি, এই ছোটো ছোটো অভ্যাসগুলি যদি আমরা মেনে চলি তবে আমাদের পরিবার থাকবে অনেক বেশি সুরক্ষিত। মনে রাখবেন, সুস্থ পরিবারের প্রধান ঠিকানা নিরাপদ রান্নাঘর। দর্শক, আজকে নিরাপদ খাদ্য অনুষ্ঠান এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ঘরের খাবার নিরাপদ রাখতে সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।